একটি ক্লান্ত দিন, তৃষ্ণার্ত দুপুর, শূন্যতার চাদর জড়িয়ে ডাকছে বিষাদ। সুখ ছেড়ে যাওয়ার গল্প কোথাও লুটিয়ে পড়েছে অবেলায়, কোথাও বা দুঃখরা রূপকথা থেকে বাস্তবে পরিণত হয়েছে। চারদিকে প্রগাঢ় একাকিত্ব, ভালো না থাকার কবিতা। সূর্য তখন বিমূঢ়, মেঘগুলো ভেসে বেড়াচ্ছে উদ্দেশ্যহীন। এমন একটা দিনে অলকানন্দা ভারী রকমের মন খারাপ নিয়ে দাঁড়িয়ে আছে তার শ্বশুরবাড়ির বিরাট দালানের ছাদে। গরম লাগছে শরীরে, তবে তা যেন বাস্তবতার চেয়ে কমই যন্ত্রণা দিচ্ছে। বিয়ে হয়ে যাওয়ার আজ পঞ্চমতম দিন। শরীরে বৈবাহিক চিহ্ন নির্লজ্জের মতো মাথা উঁচু করে উকিঝুঁকি দিচ্ছে। ওরা ভালোবাসার দাগ নয়, ওরা যন্ত্রণার ছায়া। অলকানন্দা তপ্ত শ্বাস ফেলল। সুদূরে তাকাতেই তার দৃষ্টি আনমনা হলো। কিছু একটা পরিচিত দেখতে পেয়েই বক্ষপিঞ্জিরায় বদ্ধ মন পায়রাটা ছটফটিয়ে উঠল। অলকানন্দা ছুটে গেল দ্রুত। মোটা মোটা ত্রিভুজ আকৃতির সিঁড়ি পেরিয়ে সদর দরজার বাইরে চলে গেল। গেইটে প্রহরী ঝিমুচ্ছে গভীর ক্লান্তিতে। অলকানন্দা সাবধানী পায়ে বেরিয়ে গেল বিশাল লোহার গেট ছেড়ে। সাদা পাঞ্জাবি পরিহিত কাঙ্ক্ষিত পুরুষ দাঁড়িয়ে আছে পিছ ঘুরে। অলকানন্দা হাঁপিয়ে উঠেছে, কণ্ঠ কাঁপছে। তবুও মেয়েটা ডাক দিল, নবনীল। নিঃস্ব চোখে চাইল পরিচিত পুরুষ। মনে হলো মন পুড়ে যাওয়ার শ্মশানে ভালোবাসার আশায় চেয়ে থাকা যেন কালো কুচকুচে কাকটা। তার চোখে যেন হুমড়ি খেয়ে পড়েছে মরুভূমি। সে শুধালো নরম কণ্ঠে, ভালো আছেন নন্দা? অলকানন্দার কি জানে কি হলো, বুক চাপড়ে কান্নারা হাউমাউ করে উঠল। কণ্ঠ চাইল খানিক চিৎকার করতে, সে পারল না সেই চাওয়া পূরণ করতে। কান্না আটকানোর প্রচলিত চেষ্টায় আটকে গেল শ্বাস প্রশ্বাস। অন্তরটা যেন ছিঁড়ে নিচ্ছে কেউ, কিন্তু তবুও জোর করে উচ্চারণ করল, আছি, খুব ভালোই আছি। নবনীল হাসল। খুব অদ্ভুতভাবে এই উত্তপ্ত গরমে লোকটা চাদর জড়িয়েছে। কেন আছে? অলকানন্দার মনের মাঝে প্রশ্নরা হামাগুড়ি খেল, কিন্তু তারা উত্তরের আশায় আর বেরিয়ে এলো না। নবনীল থেকে অলকানন্দার দূরত্ব ৩-৪ হাত হবে, কিন্তু মনে হচ্ছে তাদের দূরত্ব আকাশ থেকে মাটির দূরত্বের সমান। হাহাকার করে উঠল চারপাশ। খুব গোপনে অস্বীকার করা অনুভূতিরা যে খুব গোপনেই মারা যাবে তা যে অলকানন্দার অজানা ছিল। কথা বলার প্রবল ইচ্ছে ছোট্ট মেয়েটাকে চুপ থাকতে দিল না। কিশোরী মন, উজ্জীবিত আবেগ আর তার সয় না গোপনে। তারা বাইরে আসতে চায়, হৈ হৈ করে শব্দরা বেরিয়ে আসে। আপনি ভালো আছেন নবনীল? নবনীল হো হো করে হেসে উঠল, যেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাসির কথাটা তার সামনে চলে এলো। এমন মধুময় হাসি, যেন চিরজীবন পার হবে আনন্দে এমন হাসির জোরে। অথচ দুর্ভাগ্য দেখো, চিরজীবন তো দূর, কয়েক মিনিটও এই হাসি দেখার সৌভাগ্য নেই অলকানন্দার। ভালো থাকার বন্দোবস্ত করেই দিলেন, আর ভালো থাকবো না ভাবছেন? বড় অমানবিক ঠেকল কথাখানি, যেন এই কথার বিপরীতে থাকা একটা গোপন কথা ডালপালা মেলে বলছে, অলকানন্দা, তুমি ভালো রাখোনি, ভালো রাখলে না। অলকানন্দা হতাশ শ্বাস ফেলল, অসহায় কণ্ঠে বলল, সেদিন আপনার অভাবে একটি অলকানন্দা ঝরে গিয়েছিল। আপনি কি তা জানেন নবনীল? কোন অলকানন্দা ঝরে গিয়েছিল সেদিন? শুনি একটু। যে অলকানন্দার কপালে আজ শোভা পাচ্ছে মুগ্ধতা, যে অলকানন্দার শরীরে আজ শোভা পাচ্ছে স্বামী প্রীতি, সেই অলকানন্দা বুঝি? শুনেছি ঝরে যাওয়া মানে মৃত্যু, অথচ এই অলকানন্দা সেই প্রচলিত কথা মিথ্যে করে দিয়ে বুঝিয়ে দিয়েছে ঝরে যাওয়া মানে মুক্তি। অলকানন্দা তার সাদা শাড়িতে বাধ্য আস্তরণ থেকে মুক্তি পেয়েছে। অলকানন্দা তার সকল না চাওয়া থেকে মুক্তি পেয়েছে। খাঁচার ভেতরে পোষ মানিয়ে রাখতে চাওয়া একটি উড়তে চাওয়া পাখি আজ উড়তে পেরেছে। কোথায় ঝরে গিয়েছে অলকানন্দা? সব দিকে দেখে আপনার সুখের আগমনে ঢাক বাজছে। কোথায় তবে আপনার বিসর্জনের সুর? চারদিকে গোধূলির আলো, চারদিকে অলকানন্দার ভালো থাকা রঙিন হয়ে ফুটে উঠেছে। কোথায় তবে অলকানন্দার মূর্ছা যাওয়া? নবনীলের মুখে লেপ্টে আছে বাঁকা হাসির রেখা, যা তীরের মতো বিদ্ধ করছে অলকানন্দার বক্ষ। সে নিবিড় কণ্ঠে বলল, আমার আপনাকে প্রয়োজন ছিল নবনীল। আফসোস নন্দা, আমি কেবল আপনার প্রয়োজনই হয়ে রইলাম।
প্রিয়জন হওয়া সে তো মোর সাধ্য নহে, আর নাহি আছে মোর ভাগ্যে। আপনি আমার কাছে সবসময়ের জন্য অপরিচিতই রইলেন। অলকানন্দার কান্না পেল, ভীষণ রকমের কান্না, যে কান্না ভাসিয়ে নিয়ে যায় সকল সুখ, সকল শোক। কিন্তু তার আর কান্না করা হলো না, সে বরং কেমন যেন কঠিন হয়ে গেল। যে মানুষ তার দুর্দশা শুনে এমন তাচ্ছিল্য ছুটতে জানে, সে মানুষকে কান্না দেখানো কেবল বৃথা কাজ। নবনীল কেমন শান্ত নয়নে তাকিয়ে রইল অলকানন্দার দিকে, যেতে যেতে বলল, আমি আপনার সাথে আছি নন্দা। আপনার অমন খারাপ সময় হয়তো থাকতে পারিনি, তবুও আমি আছি। আমি আছি তীর্থের কাকের মতো। আমি শেষ বেলাতেও শকুন হয়ে মৃতদেহ থেকে যেমন সে বেঁচে থাকার খাদ্য কুড়িয়ে নেয়, আমি আপনার থেকে বেঁচে থাকার কারণ কুড়িয়ে নেব। কিন্তু দুর্ভাগ্য দেখুন, আমি মানুষ হয়ে একটিবার আপনার ভালোবাসা কুড়িয়ে নিতে পারলাম না। আমার মানব জন্ম বৃথা নন্দা, আমার মানব জন্ম বৃথা। অলকানন্দা মুখ ঢেকে ফেলে। তুমুল কালো মেঘের পর যেমন বৃষ্টি ঝরে, তেমন অলকানন্দার অশ্রুরা বাঁধ ভাঙে। সে কি হাহাকার, কি যন্ত্রণা! অলকানন্দার বাহুতে তখন দূর ছোঁয়া পায়। অলকানন্দা চমকে ওঠে। বিস্ময় নিয়ে পিছে তাকাতেই দৃষ্টিগোচর হয় স্টিফেনের মুখমণ্ডল। ফর্সা মুখটা লালাভ হয়ে আছে, চোখ মুখে একটা কাঠিন্য ভাব। কণ্ঠ কিছুটা রুক্ষ করে সে প্রশ্ন করল, কি সমস্যা সানশাইন? অলকানন্দা তার বাহুতে থাকা হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিতে চায়, কিন্তু পারে না। স্টিফেনের ছোঁয়া গভীর হয়, অলকানন্দাকে বুকে জড়িয়ে নেয় জোর করে। আবার প্রশ্ন তুলে, কি হয়েছে তোমার? অলকানন্দা জবাব দেয় না, হাঁসফাঁস করে কেবল। স্টিফেন শান্ত চোখে তাকায় মেয়েটার দিকে, কোমল কণ্ঠে বলে, কান্নার সময় কারো সান্ত্বনা পেলে ভালো লাগে, তুমি তো দেখি তাও জানো না। চলো, ঘরে ফিরিয়া চলো। স্টিফেন চলো কথাটা মুখেই বলল, কিন্তু অলকানন্দাকে আর হাঁটতে দেয়নি। কিছুটা টেনেই সে নিয়ে গেল তাকে। বদ্ধ রুমে অলকানন্দা ক্লান্ত দেহখানি পড়ে আছে বিছানায়। নবনীলের ভাষ্যমতে কপাল জুড়ে থাকা মুগ্ধতা এলোমেলো হয়ে আছে। নবনীলের তাচ্ছিল্য বলা স্বামী প্রীতি যন্ত্রণার মতো বিঁধে আছে শরীরে। আহা সুখ! নবনীল এমন সুখ দেখলে নিশ্চয়ই এতগুলো কথা বলতে পারত না। স্টিফেন সাহেবী শার্ট প্যান্ট পরে আবার ঘরে প্রবেশ করলো। স্টিফেনকে দেখে অলকানন্দা বিপরীত দিকে ঘুরে শুলো। তা দেখে হাসলো স্টিফেন। বুটে শব্দ তুলে এগিয়ে এলো। খুব সন্তর্পণে অলকানন্দার পায়ে হাত দিল। শীতল হাতের স্পর্শ পেয়ে মেয়েটা কেঁপে উঠল। পাটা টেনে নিতে চাইলেও পুরুষালী শক্তির কাছে সে নেহাতি তুচ্ছ একটি নারী। স্টিফেনের রাশভারী কণ্ঠে বাক্যের স্রোত, হ্যাপি বার্থডে নন্দা, শুভ জন্মদিন। অলকানন্দা দারুণভাবে চমকে গেল। অপ্রত্যাশিত কথাটি অনাকাঙ্ক্ষিত সময়ে শুনে সে যেন আশ্চর্যের চরম পর্যায়ে চলে গেল। অবাক হয়ে বলল, আমার আজ জন্মদিন? তুমি জানো না? অলকানন্দা ডানে বামে মাথা নাড়ালো, যার অর্থ সে জানে না। স্টিফেন স্মিত হাসল। লোকটা যে হাসতেও পারে তা আজ জানলো অলকানন্দা, কিন্তু খুব গভীরভাবে খেয়াল করলে বোঝা যায় মানুষটার হাসি গাঢ় আর কেমন মোহনীয়, যেন ঘোর লেগে যাওয়ার মতো। অলকানন্দা বিছানা ছেড়ে উঠতে নিলেই রুমঝুম করে উঠল তার পায়ে স্বর্ণের মোটা নূপুর জোড়া। অলকানন্দা আরেক দফা বিস্মিত হলো। বিস্মিত কণ্ঠে বলল, আমার নূপুর প্রিয় আপনি জানতেন? ইয়েস মাই সুইট হার্ট, আমি এটাও জানি যে তোমার নবনীল নামক ছেলেটাও প্রিয়। কেবল প্রিয় নই আমি। হেমন্তের আকাশে কতগুলো অনির্দিষ্ট মেঘ ভেসে যায়, যাদের কোনো নিজস্ব ঠিকানা থাকে না, নিজস্ব ঘর থাকে না, নেই তাদের পিছুটান। একমাত্র মানব জাতির সামনে এগোতে পারে না পিছুটানের জন্য। কিন্তু মেঘেদের তেমন ভয় নেই। তারা নিজের আনন্দে যেখানে ইচ্ছে সেখানে ছুটে বেড়াতে পারে। মাটির সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাই হয়তো কাজটা তারা এত ভালো করতে পারে, কারণ যারই মাটির সাথে সম্পর্ক তৈরি হয় তার শিকড় বহুদূর চলে যায়। তা চাইলেও তারা পিছুটান ফেলে চলে যেতে পারে না। সংসারের নিয়ম যে বড়ই অদ্ভুত। তুমি চাইলেও নিয়ম অমান্য করে মায়া কাটিয়ে বাঁধনহারা হতে পারবে না। এই সংসার তার বাঁধন ছাড়ে না, ছাড়তে চায় না। অলকানন্দার পরনে কলাপাতা রঙের একটি ঢাকাই মসলিন শাড়ি।
মোটা গহনা তার অঙ্গ জুড়ে, যা সৌন্দর্য বর্ধন করছে। মোটা সিঁদুরে তাকে কিশোরী লাগছে না মোটেও। 17-র আভাস তার শরীর জুড়ে। হুট করে যেন কিশোরী মেয়েটা বড় হচ্ছে খুব গোপনে। ভিনদেশি পুরুষের ছায়ায় কিশোরী যেন হয়ে উঠেছে স্বামী সোহাগে এক অপরূপা। তাহার রূপের অন্ত নেই। অলকানন্দা তৈরি হয়ে বসে আছে নিজের ঘরে। স্টিফেন তাকে কোথাও একটা নিয়ে যাবে বলেছে, আর তাই সে তৈরি হয়েছে। যেতে চায়নি সে, কিন্তু তার শাশুড়ির জোরাজুরিতে রাজি হয়েছে। দুজন কর্মচারী মেয়ে তাকে সাজিয়ে দিয়েছে। অলকানন্দার প্রচন্ড রকমের বিরক্ত লাগছে। এ বাড়িতে কেউ কারোর সাথে তেমন কথা বলে না, সকলেই চুপচাপ নিজের মতো থাকে। তার শাশুড়ি বিভাবরী দেবী খুবই স্বল্পভাষী মানুষ, মিশুক স্বভাবের হলেও তিনি কথা কম বলে। আর বাকি যারা আছে তারা সব কর্মচারী। খুব অদ্ভুতভাবে কর্মচারীরা কেউ অলকানন্দাকে সোজা চোখে দেখে না, কেমন যেন বাঁকা ভীতু ভীতু চোখে তাকায়। হয়তো সেদিনের মেয়েটাকে শাসন করার কথাটা এরা সবাই জেনেছে, তাই এমন অপ্রস্তুত দৃষ্টিতে তাকে দেখে। নিজেকে বড় আবেগহীন লাগে আজকাল, কেমন যেন বাধা ধরা নিয়ম। পানসে বিকেলের মতো বিরস, মধ্যরাতের মতো নিশ্চুপ এই জীবন। অথচ সপ্তদশী একটি কন্যার জীবন হওয়ার কথা ছিল স্রোতস্বিনী নদীর মতো প্রবল উচ্ছ্বাস মাখা, হইচইপূর্ণ, চঞ্চল। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। কিছু খুঁজে না পেয়ে অলকানন্দা ঘর ছেড়ে বেরিয়ে আসে। আশেপাশে কাউকে না পেয়ে সদর দরজা পেরিয়ে পা রাখে সে শান দিয়ে বাধাই করা বাড়ির পেছনের দিকে বিশাল বাগানটায়। বিকেলের পরিবেশে ঘুঘু তখন সুর তুলেছে তার বর্ণবিহীন কণ্ঠে। চারদিকে কিচিরমিচির শব্দ, পাখিরা উড়ে যাচ্ছে নিজ গন্তব্যে। আজ বাতাস নেই চারপাশে, কেমন যেন শুনশান সবটা। অলকানন্দা চারপাশে তাকায়। গোল বাগানটার একদিকে সরু রাস্তা গিয়েছে, তাও বিভিন্ন বর্ণালী ঔষধি গাছে ভরা। অলকানন্দার মন সদা কৌতূহলী। কৌতূহল নিয়ে সে রাস্তাটার দিকে পা রাখে, কিন্তু এগিয়ে আর যেতে পারে না। তার আগেই ভেসে আসে পরিচিত পুরুষের রাশভারী কণ্ঠ। বিউটিফুল লেডি, কোথায় যাইতেছেন? নিস্তব্ধ প্রকৃতিতে পিছু ডাকটা ভয়াবহ শোনালো। মনে হলো চুরি করতে এসে খুব বাজেভাবে ধরা পড়ে গিয়েছে। অলকানন্দা আকস্মিক ডাকে কেঁপে উঠল কিঞ্চিত। অতঃপর অ্যালেনের দিকে তাকিয়ে হাসি হাসি কণ্ঠে বলল, ভালো লাগছিল না বলে হাঁটতে এসেছিলাম। আপনাকে স্টিফেন ডাকিতেছে, আসুন আমার সাথে, লেটস গো। অলকানন্দা অস্বস্তি নিয়ে ফিকে হাসি দিল, আমতা আমতা করে বলল, চলুন। অ্যালেন সামনে এগিয়ে গেল। খুব অদ্ভুতভাবে নন্দা খেয়াল করলো অ্যালেন তার দিকে তাকাচ্ছে না। যতবার কথা বলছে মাটির দিকে দৃষ্টি রেখে, যেন সে তাকিয়ে ফেললে গুরুতর কোনো পাপ হয়ে যাবে তার। অথচ অলকানন্দারা ছোটবেলা থেকে জেনে এসেছে ভিনদেশি পুরুষ মানুষ খারাপ হয়, তাদের চরিত্রে সমস্যা হয়। অথচ অ্যালেনকে দেখলে কথাটা মোটেও সত্য বলে মনে হয় না। অ্যালেন তার চেয়ে বয়সে অনেক বেশি বড় হওয়া সত্ত্বেও সবসময় একটা শ্রদ্ধা ভাব লোকটার ভেতরে থাকে। অলকানন্দা বাড়ির বাইরে দাঁড় করা একটা গাড়ির সামনে এলো। সাহেবদের কালো রঙের ছোটখাটো গাড়ি। স্টিফেন দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। অলকানন্দাকে দেখেই সে গাড়ির এক পাশের দরজা খুলল, ব্যস্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি আসো, দেরি হচ্ছে। অলকানন্দা উঠে বসল। চার পা সংযুক্ত যানবাহনে সে জীবনে প্রথম উঠল। কি অদ্ভুত অনুভূতি হলো বুকের মধ্যিখানে। সে যেমন পরিবারের মেয়ে, তেমন পরিবার থেকে গাড়িতে ওঠার কথা কখনো সে ভাবেনি। অথচ আজ এই অকল্পনীয় জিনিসটা সত্যি হলো। সে তার নিজের স্বামীর গাড়িতে উঠেছে। স্বামী শব্দটা বড় নিষ্ঠুর ঠেকলো অলকানন্দার কানে। স্বামী নামক মানুষগুলো বড় ভয়াবহ তার কাছে। গাড়ি ছুটে চলেছে আপন বেগে। স্টিফেনের হাতে একটি সংবাদপত্র, সেখানে তার সম্পূর্ণ ধ্যান দেওয়া। গাড়ি ছুটতে ছুটতে এক গ্রাম পেরিয়ে আরেক গ্রামে প্রবেশ করলো। অলকানন্দার পরিচিত গ্রাম, প্রাণের ভিটে মাটি, যেখানে সে 16টি বছর নানান স্মৃতি বুকে জড়িয়ে বড় হয়েছে। এককালীন প্রশান্তির জায়গা। আজ প্রশান্তি লাগছে না অবশ্য। গায়ে কাটার মতো বিচ্ছে এই গ্রামের নির্মল হাওয়া। শরীর মন অজানা আতঙ্কে শিরশির করে উঠছে। চোখের সামনে ভেসে উঠছে কিছুদিন আগের সেই কালো রাতের কথা, যে রাত পৃথিবীর বুকের ফুটন্ত এক অলকানন্দা ফুলকে
পায়ে পিষিয়ে থেতলে ফেলেছে। যে রাত ভীষণ বাজেভাবে কলঙ্ক লেপটেছে অভাগিনীর কপালে। এ গ্রাম বড়ই পাষাণ। এ গ্রাম অলকানন্দার চির অপরিচিত। এ গ্রাম অলকানন্দাকে মনে রাখেনি, ভালোবাসেনি। খুব গোপনে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অলকানন্দার ডান চোখ বেয়ে। হৃৎপিণ্ডের গতি যেন ক্রমাগত বাড়ছে। তার পাশের মানুষটাও বোধহয় শুনতে পারে হৃৎপিণ্ডের এই অস্বাভাবিক কম্পন। অলকানন্দার চোখ বন্ধ করতেই অনুভব করলো তার ডান হাতের শক্ত হাতের ছোঁয়া। বিপরীত হাতটা কিছুটা উষ্ণ। দ্রুত গতিতে সে চোখ মেলে তাকাতেই স্টিফেনের মুখটা চোখের সামনে ভেসে উঠল। লোকটার চোখে মুখে প্রগাঢ় গাম্ভীর্য, কণ্ঠেও সেই গাম্ভীর্যতার ছাপ। ভয় পাচ্ছ? ভুলে যেও না, তোমার আমি আছি। অলকানন্দা থমকে যায়। অনেক অনেক দিন যাবৎ কতগুলো কষ্ট বয়ে বেড়াচ্ছে জীবনটা। হয়তো ভরসার হাত খুঁজেছিল, যে হাত হয়ে এসেছিল নবনীল। আজ স্টিফেনের কথায় সে স্টিফেনকে না, বরং খুব করে যেন নবনীলকে অনুভব করলো। বুকের মাঝে তীক্ষ্ণ ব্যথারা উকিঝুঁকি দিল। ইস, এটাই কি তবে ভালোবাসা, যার অভাবে বুকের মাঝে বৈশাখী সর্বনাশা ঝড়ের মতো তাণ্ডব বয়ে চলে? এটাই কি ভালোবাসা, যাকে কখনো ছুতে না পেরেও অনুভবে রেখে দেওয়া যায় প্রতি মুহূর্তে? অলকানন্দার স্থির দৃষ্টি। স্টিফেন ছেড়ে দিল মেয়েটার হাত, তাচ্ছিল্য করে বলল, আমার মাঝে অন্য কাউকে খুঁজো না সানশাইন, আমার যে কষ্ট হয়। অলকানন্দা চমকে উঠল। লোকটা মনের কথা পড়ে ফেলতে পারে? যে কথা লুকোনোর জন্য অলকানন্দা এত আয়োজন, সেই কথা মানুষটা পড়ে ফেলে। অলকানন্দার ভয় হয় তাকে সবটা কেউ পড়ে ফেলছে, এটা মোটেও সুখকর নয়। বরং সবটা পড়ে ফেলার পর সে ফেলনা যাবে, এটাই ভয়াবহ বিষয়। আচ্ছা, স্টিফেনের কাছ থেকে ফেলনা যাওয়ার পর নবনীল কি তাকে প্রচুর মূল্যবান ভেবে আদৌ তুলে নেবে, আগলে রাখবে নিবিড় ছায়ায়? আটকে উঠল অলকানন্দা। এমা, ছি ছি, সে কিনা দ্বিতীয়বার বিয়ে করে তৃতীয় একজন পুরুষের কথা ভাবছে। তার চরিত্রে সে এমন অপবিত্রতা কিভাবে লাগাচ্ছে? এই কলঙ্ক তো চিরজীবনের দাগ হয়ে থেকে যাবে। গাড়ি তার নির্দিষ্ট গন্তব্যে এসে থামে। অলকানন্দা গাড়ি থেকে বেরোতে চায় না। তার ঠিক ভরসা হয় না এই গ্রামের মাটিতে পা রাখতে। মনে হয় এই বুঝি গ্রামের মানুষগুলো হৃদয়হীন দৈত্য হয়ে উঠবে, ছিনিয়ে নেবে অলকানন্দার প্রাণের প্রদীপ। এই বুঝি তারা মিশিয়ে দেবে তাকে এই মাটিতে। ভয় হয় মেয়েটার, বাঁচার ইচ্ছে নিয়ে মারা যাওয়া কষ্টের, আর সে এই কষ্ট কখনো চায় না। স্টিফেন ভরসা দিয়ে বলে, নামো, আমি থাকতে একটা পিঁপড়াও তোমার কাছে আসতে পারবে না। আর ভয় না। যাই হোক, নিজেকে রানীর মতো প্রদর্শন করো, যেন মানুষ মাথা নত করতে বাধ্য হয়। ভীতুদের কোনো মহত্ব নেই, কিন্তু যারা সাহসী তারাই দৃষ্টান্ত তৈরি করতে পারে। আসো, সবসময় মনে রাখবে তুমি রানী, তোমার ক্ষমতা তোমার স্বামী, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। স্টিফেনকে পেরিয়ে নন্দার কাছে যাওয়াটা অসম্ভব রকমের কাজ। এই ভরসাটুকুর আশায় অলকানন্দা ক্ষুধার্ত চোখে তাকিয়েছিল আশাবিহীন। তার আশার শূন্য নদীতে আশার এমন বাঁধ ভাঙা বিস্ফোরণ দেখে সে স্তব্ধ। এতটা আশ্রয়স্থল হয়ে তার জীবনে কেউ কখনো আসেনি। সে কেবল অনির্দিষ্ট স্রোতে ভেসে গিয়েছে, কখনো স্রোতের তোপে একুলে থেমেছে, কখনো বা ওকুলে। তাকে কেউ নিজ ইচ্ছায় রেখে দেয়নি, এমনকি নবনীলও না। নবনীল সবসময় এগিয়ে যেতে বলেছে, কিন্তু কখনো পাশে থাকবে বলেনি। অথচ এই হিংস্র মানুষটা কেমন ভরসা দিচ্ছে। ভরসাহীন মেয়েটার এমন ভরসা হয়ে এলে সে তো দিক শূন্য হয়। ভালো খারাপের প্রতিযোগিতায় সে কেবল বেঁচে থাকতে চায়। অলকানন্দা গাড়ি থেকে নামতেই তার চক্ষু চরক গাছ। তারা দাঁড়িয়ে আছে বিহারিণী মহলের সামনে। পা দুখানা কাঁপছে তার। এই মহলে তো তার আর ফেরার কথা ছিল না। তবে ভাগ্য দেবতা তার প্রতি এত রুষ্ট হলেন কেন? তার না চাওয়া কাজটাই কেন তাকে করতে হলো? স্টিফেন অলকানন্দার হাত ধরে দাঁড়ালো। বিহারিণী মহলের সামনে প্রচুর ভিড়। পুরো ভিড়টা জুড়ে কেবল মানুষ হারানোর শোক। চারপাশে আগরবাতির তীক্ষ্ণ ঘ্রাণ ভেসে আসছে। বাড়িতে আবার নতুন করে কেউ মারা গেল? কিন্তু কে? বুক কাঁপছে মেটার। এ বাড়ির প্রতিটা মানুষকে সে আপন ভেবেছিল, তাই কারো প্রস্থান সে মেনে নিতে পারবে না। তার পা কাঁপছে।
ঠিকমতো মাটিতে দাঁড়িয়ে থাকার শক্তি অবধি নেই মেয়েটার। গ্রামবাসীর দৃষ্টি এখন অলকানন্দার দিকে। বিস্মিত ক্ষুব্ধ চোখে তারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। অলকানন্দার সেদিকে হুঁশ নেই। সে ভীত পায়ে এগিয়ে যাচ্ছে বাড়িটার দিকে। বাড়িটার সামনের জায়গায় সাদা কাপড়ে জড়ানো একজন মানুষ চিরতরে ঘুমিয়ে আছে। কে সে? কার এমন চিরবিদায় ঘটল? কার জীবন গেল স্থায়ী অবসানে? ভিড়ের মাঝে উকিঝুঁকি দিয়েই মেয়েটা আঁতকে উঠল। লক্ষ্মীদেবের কোমল মুখটা চিরতরে ঘুমিয়ে গিয়েছে। আজ মানুষটার ভেতর কোনো কঠোরতা নেই, কোনো তেজ রাগ কিচ্ছু নেই। নন্দাকে দেখে আজ কেউ হৈ হৈ করছে না, কেউ আর তীক্ষ্ণ কথার বানও ছুঁড়ে মারছে না। অলকানন্দার চোখ ঝাপসা হলো। মনে পড়ল বিয়ের দিনের কথা, যেদিন সে এ বাড়িতে পা রাখল। এই লক্ষ্মীদেবী খুশিতে আটখানা হয়ে বাড়ি মাথায় তুলেছিল। তারপর যেন কি হলো? মানুষটা আর হাসেনি কখনো, দিনরাত কেবল খোঁটা দিতে শুরু করলো। আজ হঠাৎ মানুষটার বিদায়ে সব খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল। অলকানন্দা চোখ বন্ধ করলো। সে কাল ভ্রম নাকি কল্পনা থেকে লক্ষ্মীদেবীকে নিজের বাড়ির সামনে দেখেছিল। এক মুহূর্তের জন্য বোধহয়। এটা কি সত্যি ছিল নাকি কেবলই ভ্রম? অলকানন্দার শরীর ভার হয়ে এলো। কি যেন একটা ভেবে স্টিফেনের দিকে তাকাতেই খেয়াল করলো মানুষটার চোখ হাসছে। বাতায়নের কোল ঘেঁষে উকি দিয়েছে চাঁদ। সন্ধ্যার চাদর জড়ানো আকাশ এখন আধারে নিমজ্জিত হয়েছে। অলকানন্দা বসে আছে তার জানালার ধারে। চাঁদের আলো নিবিড় ওষ্ঠে চুম্বন এঁকে দিচ্ছে তার নাকি মুখে। ছোট ছোট ঘাড় অবধি চুলগুলো উঠছে নিজের মতো করে। চাঁদের কিরণের সংস্পর্শে এসে শরীরের গহনাগুলো ঝলমল করে উঠছে। গভীর ভাবনায় মগ্ন অলকানন্দা। লক্ষ্মীদেবীর মৃতদেহ দেখে সে আর এক মুহূর্ত দাঁড়ায়নি বিহারিণী মহলে। যেমন দ্রুত গিয়েছিল ঠিক তেমন ভাবেই চলে এসেছিল। স্টিফেনও জোর করেনি, বরং অলকানন্দার সিদ্ধান্তকে সে নিবিড়ভাবে সম্মতি প্রদান করেছিল। কিন্তু লক্ষ্মীদেবীর বিয়োগ ব্যথা বড় কষ্ট দিয়েছে অলকানন্দাকে। খারাপ হোক ভালো হোক, সে তো মানুষটাকে আপন ভেবেছিল। আনমনে যখন গভীর ভাবনায় ব্যস্ত সে, তার নজর হুট করে জানালার বাইরে যেতে সে ভ্রু কুঞ্চিত করল। ভরা পূর্ণিমায় খুব পরিচিত মুখমণ্ডল দৃষ্টিগোচর হতেই সে চমকে উঠল। সে আরো গভীরভাবে খেয়াল করতেই দেখল যে তার দৃষ্টি ভ্রম দেখছে না, সত্যি পরিচিত মুখ ওটা। অলকানন্দার বুক কেঁপে ওঠে। স্টিফেন লোকটাকে যতটুকু ধারণা করা যায়, লোকটা খুবই নিষ্ঠুর। যদি নবনীলকে এখানে একবার দেখতে পায় তবে হয়তো তাকে জীবিত রাখবে না। লোকটার মনে প্রাণে কোনো মায়া নেই। অলকানন্দা দ্রুত উঠে দাঁড়ালো। সাবধানী চোখে আশপাশে তাকিয়ে খুব ধীরে বেরিয়ে গেল ঘর ছেড়ে। কর্মচারীর কেউ কেউ আর দৃষ্টিতে দেখে নিয়েছে তাকে, কিন্তু সেদিকে হুঁশ নেই মেয়েটার। সে যেন নবনীলকে আড়াল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। বড় লোহার দাঁড় ধরে দাঁড়িয়ে আছে দুটো প্রহরী। কোনো নড়চড় নেই, কথা নেই, স্তব্ধ যেন। অলকানন্দা বের হতে নিলেই তারা প্রথম কথা বলে, সাহেব বধূ, আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? অলকানন্দার ভীত হৃদয় আরেকটু কেঁপে উঠল। আমতা আমতা করে খুব সাজিয়ে মিথ্যে কথা বলল, আপনাদের সাহেব আমাকে যেতে বলেছিল এই সময় চন্দ্রমল্লিকার মাঠে কিছু দেখতে নিয়ে যাবে বোধহয়, সেখানেই যাচ্ছি। প্রহরী দুজন কথাটা খুব একটা বিশ্বাস করেছে বলে মনে হলো না। দুজন দুজনের মুখে চাওয়াচাই করলো। তার মাঝে একজন বলল, আমরা তবে এগিয়ে দিচ্ছি আপনাকে, আর না হয় গাড়ি নিয়ে যান, এই অন্ধকারে একা যেতে পারবেন না। অলকানন্দা পড়ে গেল বিপাকে। তাও মিনমিন করে বলল, আমি একা যেতে পারবো, আপনাদের যেতে হবে না। প্রহরী দুজন আরো কিছু হয়তো বলতো, কিন্তু তারা আর কোনো বাধা না দিয়ে চুপ করে গেল। অলকানন্দা ওদের দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকাতেই দেখল তাদের বাড়ির বয়োজ্যেষ্ঠ একজন নারী কর্মচারী দাঁড়িয়ে আছে। অলকানন্দা তাকাতেই মহিলা চলে গেলেন। প্রহরীরাও আর কোনো বাধা দিলেন না। খুব সাধারণভাবে গেট খুলে দিয়ে আবার মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। অলকানন্দা কেমন যেন খটকা লাগলো ঘটনায়, কিন্তু তার মস্তিষ্ক জুড়ে তখন নবনীল এতটাই গ্রাস করেছিল যে সে দ্রুতই ছুটে গেল সেদিকে। উজ্জ্বল চাঁদের রূপসী জ্যোৎস্না ফুটেছিল অশ্বত্থ গাছের কোল ঘেঁষে। সেই জ্যোৎস্নায় স্নান করছে প্রকৃতি। বিরাট শিউলি গাছটার নিচে দাঁড়িয়ে আছে নবনীল আর অলকানন্দা।
নবনীলের চোখ মুখ মৃতপ্রায়, চোখেদের আজ নিজস্ব কোনো ভাষা নেই, প্রাণ নেই, কেমন গা জুড়ে অসহায়ত্ব। অলকানন্দা ক্ষীণ স্বরে সেই নবনীলের পানে তাকিয়ে রইল। 1, 2 করে ঠিক কতখানি মিনিট অতিক্রম হওয়ার পর নবনীল তার শব্দগুচ্ছ উচ্চারণ করল কণ্ঠে। আমার আর কেউ রইল না নন্দা, না মা, না আপনি। পৃথিবীতে এত একা কেউ থাকতে পারে? পাখিরও বাঁধন প্রয়োজন হয়, শকুনও বাঁচতে চায়, আমার বেলায় তবে কিচ্ছু নেই কেন? মায়া মায়া প্রকৃতিতে বড্ড করুণ শোনালো বাঁচতে চাওয়ার সেই আকুতি। অলকানন্দা নিরীহ চোখে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, সামলে উঠুন, সব ভালো হবে। যে ভালোতে আপনি নেই সে ভালো আমার চাই না, যে ভালোর জন্য আপনাকে হারাতে হয় সে ভালোর কোনো প্রয়োজন নেই আমার। কিন্তু কি করবেন বলুন, ভাগ্যের লেখা তো কেউ বদলাতে পারে না। আপনি আপনার এমন ভাগ্যকে তবে মেনে নিলেন? আমি কি বোকা দেখুন, আমি আরো ভাবছিলাম আপনিও বোধহয় ভালো নেই। অলকানন্দা চুপ করে রইল। নবনীল আরেকটু কাছে এলো। অলকানন্দের থেকে এখন তার দূরত্ব ঠিক 2 হাত। সে কেমন রহস্য করে বলল, স্টিফেন নামক অত্যাচারী এক লোকের কাছে অলকানন্দা কি চিরজীবন বাধা থাকবে? অলকানন্দা থতমত খেল। নবনীলের কথায় তার আবার মনে পড়ল স্টিফেনের অত্যাচারী সত্তার কথা। নবনীল তখন তাচ্ছিল্য করে বলল, যে মানুষ আপনার বোনের এমন অবস্থা করেছে সে মানুষকে আপনি আপনার এত সুন্দর জীবনটা সঁপে দিচ্ছেন? এতটা স্বার্থপর তো আপনি ছিলেন না। অলকানন্দের ভিত্তি কেঁপে উঠল। সত্যি তো, যে মানুষটা তার বোনের ক্ষেত্রে এত নিষ্ঠুর ছিল সে মানুষটাকে সে কিনা চোখ বন্ধ করে মেনে নিতে চাচ্ছে। নবনীল হয়তো আরো কিছু বলতো, কিন্তু দূর থেকে ভেসে আসা গাড়ির ইঞ্জিন তাদের সতর্ক বার্তা শোনালো। অলকানন্দা ভীত চোখে আশপাশ চাইল। স্টিফেন চলে এসেছে, আর এক মুহূর্ত বাহিরে থাকলে কেলেঙ্কারি হয়ে যাবে। অলকানন্দা ব্যস্ত হয়ে পা বাড়ালো। যেতে যেতে বলল, আপনি এখানে এভাবে আসবেন না নবনীল, উনি দেখলে হয়তো আপনার সাথেও খারাপ কিছু করে ফেলবে। নবনীল হয়তো আরো কিছু বলতো, কিন্তু সেই সুযোগ অবধি পেল না। তার আগেই অলকানন্দা ছুট লাগালো। নবনীল হতাশার শ্বাস ফেলল, আফসোস করে বলল, আপনি আর আমার নেই। স্টিফেন বসে আছে তার ঘরের আরাম কেদারায়। অলকানন্দা ভীতু ভীতু পায়ে ঘরে ঢুকল। স্টিফেনের চোখ বন্ধ, ফর্সা গায়ের রং লোকটার, চোখের মণিতে কেমন নীলাভ ভাব, দেখতে ভারী সুপুরুষ মনে হয়। দুবার তাকে ফিরে দেখতেই হবে। অলকানন্দা ধীর পায়ে ঘরে ঢুকতেই স্টিফেন স্মিত হাসল, ফিসফিস করে বলল, আমার ঘরের নারী আজকাল কি পরের কাছে যাচ্ছে? অলকানন্দার পা থেমে গেল, বুক দূর দূর করছে তার। লোকটা কি কিছু জেনে ফেলল? স্টিফেন উত্তরের আশা করল না, নিজের মতো দুলতে দুলতে বলল, তোমার আশেপাশে কোনো পুরুষের ছায়াও কিন্তু আমি সহ্য করব না সানশাইন। অলকানন্দা বিমূঢ় চিত্তে দাঁড়িয়ে রইল। স্টিফেন তার দিকে এগিয়ে এলো, খুব নিকটে, খুব কাছে চলে এলো। অলকানন্দা বুকের কম্পন দৃঢ় হলো। স্টিফেন আলগোছে অলকানন্দার মাথা থেকে শিউলি ফুলটা ছাড়িয়ে নিল। ফিসফিস করে বলল, সানশাইন, বেঁচে গেছো। তোমার শরীর থেকে ঝরা শিউলির সুবাস আসছে, কোনো পুরুষের নয়। অলকানন্দার শ্বাস বন্ধ করে রাখলো। স্টিফেন খুব নিবিড়ভাবে ছুঁয়ে দিল অলকানন্দার কোমর। অতি ঘনিষ্ঠ হয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, তুমি প্রেম নিয়ে করো না ছলনা। স্টিফেন সব কিছুর ভাগ দিলেও সানশাইনের এক ফোঁটা ভাগও কিন্তু কাউকে দেবে না। সকাল হতেই স্টিফেনের তাড়নায় অলকানন্দাকে বেরোতে হলো। কোথায় যেন গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। ঘুম ঘুম চোখ নিয়ে প্রায় অনেকক্ষণ পর গাড়ি থেকে নামলো অলকানন্দা। স্টিফেনের পেছনে পেছনে যেতেই নন্দা চমকে উঠল। তারা হাসপাতালে এসেছে। অন্নপূর্ণা তাদের দেখে হাসছে। বাহিরে বৃষ্টি পড়ছে। ঘরে কি যেন একটা বাদ্যযন্ত্র বাজছে কোমল স্বরে গান। আকাশে ঘন কালো মেঘের স্তূপ, থেকে থেকে বজ্রপাত হচ্ছে। প্রকৃতি অজানা তাণ্ডবে মত্ত। বিরাট বিরাট গাছপালাগুলো তাণ্ডবীয় বাতাসের কারণে হেলে দুলে পড়ছে। অলকানন্দা দাঁড়িয়ে আছে তার রুমের জানালার কোল ঘেঁষে। লাল টকটকে একটা শাড়ি জড়ানো শরীরে, মোটা জড়োয়া গহনা সারা অঙ্গে।
মেয়েটাকে শহরের কলেজে ভর্তি করিয়ে দিয়েছে স্টিফেন। সেদিন অন্নপূর্ণাকে দেখে আসার সময় ভর্তি করিয়ে এসেছে। লোকটাকে দেখে সে অবাকই হচ্ছে, ঠিক বুঝে উঠতে পারছে না মানুষটা চাচ্ছে কি, কেন এত রূপ প্রদর্শন, কেন ক্ষণে ক্ষণে প্রেম দিচ্ছে, কখনো বা কঠোরতা, চাচ্ছে কি সে। কথাখানা ভাবতে ভাবতেই তার নজর বাগানটার দিকে গেল। বিদ্যুৎ চমকানোর ফলে রহস্যজনক মনে হলো সেই বাগান নামক গোলকধাঁধা। অলকানন্দার মনে পড়ল বিয়ের প্রথম দিনে যে মেয়েটাকে দেখেছে, আজকাল সে মেয়েটাকে আর সে দেখে না। কেন দেখে না? কই মানুষটা? মেয়েটার ভাবনা উদয় হতেই তার ভ্রু কুঁচকে এলো। এতদিনে তার মেয়েটার কথা মনে পড়ল। কোথায় মেয়েটা? অলকানন্দা ধীরে পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। সুন্দর রাজকীয় সিঁড়িগুলো পায়ে মারিয়ে সে বেরিয়ে গেল বাড়িটা থেকে। বাইরে তখন তুমুল বৃষ্টি, মেঘেদের গর্জন ও লোমহর্ষক, গমগমের স্বরে ডাকছে আকাশ। অলকানন্দা এই বৃষ্টি মাথায় নিয়ে বাগানটার পেছনে দাঁড়ালো। বৃষ্টির এত বিরতিহীন ধারায় নিমিষে ভিজে একাকার সে। তবুও সিক্ত শরীরটা নিয়ে এগিয়ে গেল বাগানের এক কোণায় সরু রাস্তাটার দিকে। সিমেন্টে বাধাই করা রাস্তা, খুব সরু রাস্তা, এবং বাঁশের কঞ্চি দিয়ে দুপাশে সুন্দর লাইন করা, এবং সেই কঞ্চি বেয়ে কতগুলো লতাপাতার ডালপালা ছড়িয়ে আয়েসি ভঙ্গিতে যেন বসে আছে। 2-1 হাত পরপর বিশাল কৃষ্ণচূড়া গাছ, লাল টকটকে কৃষ্ণচূড়া, সাদা কৃষ্ণচূড়ায় পরিপূর্ণ গাছগুলো। এক মুহূর্তেই নন্দার মনে হলো সে স্বর্গের কোনো এক দ্বারে এসে যেন উপস্থিত হয়েছে। এত সুন্দর, এত মোহনীয়তা বাগানটা জুড়ে। কতটা যত্নেই না গাছটা তৈরি করা হয়েছিল। সরু গাছটা পেরোতে পেরোতেই একবারে শেষ মাথায় চলে এলো নন্দা। শেষের মাথাটা আরো বেশি সুন্দর। মাঝারি আকারের ছোট একটা জায়গা আছে এখানে, খোলামেলা। জায়গাটার চারপাশে কেবল কৃষ্ণচূড়া আচ্ছাদিত। কিছু কৃষ্ণচূড়া গাছের ডালে, কিছু বা মাটিতে খাচ্ছে গড়াগড়ি। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তার সামনেই মাঝারি আকারের সুন্দর ঘাট করে একটা পুকুর। পুকুরের জলগুলো একটু আলাদা, যা নন্দা কখনই দেখেনি এর আগে। একদম নীলাভ, মনে হচ্ছে নীল আকাশের একটুকু রং এসে মিশে গেছে এই বাড়ির সুধায়। অলকানন্দা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখ মুখে তার প্রগাঢ় মুগ্ধতা। এত সুন্দর একটা জায়গা সে কখনো খেয়াল করেনি, আর কেউ কখনো বলেও নি এখানে এত সুন্দর একটা জায়গা আছে। তাছাড়া গাছপালার ঘন ঘটার কারণে কখনো বোঝাও যায়নি এখানে কিছু একটা থাকতে পারে এত অসাধারণ। অলকানন্দা যেন মোহগ্রস্ত হয়ে গেল। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল জলে। টলমল করছে জলটা। সে 1 পা 2 পা করে এগিয়ে যায় পুকুরের সিঁড়ির দিকে। অসাধারণ এক ঘ্রাণ ভেসে আসে প্রকৃতি থেকে। কি সুন্দর ঘ্রাণ! মাথা ঝিমঝিম করে শরীরটা কেমন ভার হয়ে আসে। সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই মুগ্ধ নন্দার বাহু কেউ টেনে ধরে। এক গম্ভীর মোহ কেউ যেন মুহূর্তেই নষ্ট করে দিল। সাথে সাথে ভেসে এলো চিৎকার, তুমি এখানে কেন এসেছো? কেন? হ্যাঁ? আকাশের ভয়ানক গর্জনকে ছাপিয়ে গেল সেই চিৎকার। অলকানন্দার চিত্ত অশান্ত হলো, সাথে ভীতও হলো ভীষণ। কেঁপে উঠল তার সর্বাঙ্গ। ঘোরগ্রস্তের মতো বার কয়েক আওড়ালো, কে? কে? তন্দাচ্ছন্ন আধো আলোর মাঝখানে প্রকৃতির এক চিমটি আলোর কল্যাণে দেখা গেল স্টিফেনের সুন্দর মুখখানি, যা এখন ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে। বৃষ্টিতে ভিজে গেছে মানুষটা। হঠাৎ স্টিফেনের বৃষ্টি ভেজা শরীরটা দেখে অলকানন্দার খেয়াল হলো সেও ভিজে শরীর নিয়ে এখানে এসেছে। তবে তার শরীরে বৃষ্টি লাগছে না কেন? চারপাশে চোখ মেলে তাকাতেই বুঝলো অতিরিক্ত গাছের জন্য বৃষ্টির ছাট তেমন জায়গাটাকে স্পর্শ করতে পারছে না। তার মানে উত্তপ্ত রোদ্দুরও ছুতে পারে না নিশ্চয়ই এই মোহনীয় স্থানটা। এত সুন্দর একটা জায়গা, অথচ কেউ তাকে দেখালো না কেন? অলকানন্দার ভাবনার মাঝে স্টিফেনের আবারও রাশভারী কণ্ঠ ভেসে এলো, এখানে কি করিতে আসছো? অলকানন্দার ধ্যান ফিরল। স্টিফেনের দিকে তাকালো সে গাঢ় চোখে। লোকটার পরনে এখনো সাহেবী পোশাক, সাদা ফর্সা দেহ, নীলাভ চোখ জোড়ায় রাজ্যের মায়া, টান, আবেগ। অথচ সেগুলো ছুতে পারল না অলকানন্দাকে। সে স্টিফেনের চেয়েও দ্বিগুণ শক্ত কণ্ঠে উত্তর দিল, আমার ইচ্ছে, আমি এসেছি, আমি কৈফিয়ত দিতে বাধ্য নই।
তোমার এমন ইচ্ছের জন্য তুমি শাস্তিও পেতে পারো সানশাইন। বেশি ইচ্ছে কিন্তু মোটেও ভালো নয়। অলকানন্দা হাসল। বহুদিন পর বোধহয় তার চোখে মুখে দেখা দিল সেই একরোখা ভাব। সে হাসতে হাসতে তাচ্ছিল্য করে বলল, শাস্তি? কি শাস্তি দেবেন আমায়? যার জীবনে আপনার মতো একজন মানুষ আছে তার বোধহয় আর শাস্তির প্রয়োজন নেই। অলকানন্দা ভেবেছিল তার কথা শুনে হয়তো স্টিফেন বেজায় রেগে যাবে, তার জন্য ধার্য করা শাস্তিটা বোধহয় দ্বিগুণ করে দিবে মানুষটা। কিন্তু তেমন কিছুই হলো না, বরং অলকানন্দাকে অবাক করে দিয়ে স্টিফেন হাসল। মানুষটার হাসি বড্ড অমায়িক। সীমাহীন আকাশ থেকে বৃষ্টি ঝরে পড়ার দৃশ্যটা যেমন সুন্দর, ঠিক তেমন সুন্দর এই হাসি। অথচ এমন একটা কথা শোনার পর মানুষটার তো হাসার কথা না। অলকানন্দা চোখ মুখ কুঁচকাল, বিরক্ত কণ্ঠে বলল, আমি কি ভুল কিছু বলেছি সানশাইন? তবে তুমি স্বীকার করছো আমি তোমার জীবনেরই একটা অংশ? যাক, অবশেষে ভালোবাসায় না থাকি তোমার ঘৃণাতে আমার ঠাঁই হয়েছে, সেটাই বা কম কিসের। অলকানন্দা বিমূঢ়। লোকটার এমন একটা সময় এমন একটা উত্তর দিবে তা যে ভাবনাতীত ছিল। তাকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে স্টিফেন বলল, সানশাইন, তুমি কি জানো তুমি অসাধারণ সুন্দরী, যাকে দেখলে যে কোনো মানুষের চোখ ঝলসে যায়। অলকানন্দার চোখ বড় বড় করে তাকালো। স্টিফেন পাজা কোলে তুলে নিল তাকে। নরম মিষ্টি আবহাওয়ায় খুব গোপনে অলকানন্দার শির দ্বারা বেয়ে কম্পন বইয়ে দিয়ে স্টিফেন করে ফেলল খুব ঘনিষ্ঠ একটি কাজ। লজ্জায় লাল হলো আকাশ। ভয়ঙ্কর রাগ করা অলকানন্দাও যেন লজ্জায় মূর্ছা গেল। ওই যে কথায় আছে, নারী আর কিছুতে আটকায় না, নারী আটকায় ভালোবাসায়। শরীরে খুব পাতলা সিল্ক বলা হয় যাকে, সেই সিল্কের শাড়ি পরে তৈরি অলকানন্দা। তাকে তৈরি করে দিয়েছে একজন নারী কর্মচারী, তাও স্টিফেনের আদেশে। সোনালি রঙের শাড়িটা জ্বলজ্বল করছে মেয়েটার শরীরে। মনে হচ্ছে বিধাতার কি অপরূপ চিত্ত যেন। সেই শাড়িটা পরে তৈরি হয়েছে শহরের কলেজে যাওয়ার জন্য। মহাবিদ্যালয়ে তার প্রথম যাত্রা। বুকে দুরু দুরু কম্পন। অলকানন্দা তৈরি হয়ে দাঁড়াতেই স্টিফেন ঘরে প্রবেশ করলো। সাহেবিয়ানা পুরো ভাব মানুষটার ভেতর। চাল চলন, ভাব, গাম্ভীর্যের সুপুরুষ বটে। তাকে দুবার ফিরে দেখবে না এমন মানুষ কমই পাওয়া যাবে বোধহয়। অলকানন্দা অবশ্য তাকায়নি। সে নিজের মতো এক মনে বাইরে তাকিয়ে আছে। স্টিফেন ব্যস্ত কণ্ঠে তাড়া দিল, সানশাইন, দ্রুত বের হও, সময় চলে যাচ্ছে। অলকানন্দা ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে রইল, যেন সে শুনতে পায়নি কিছু। স্টিফেন দাঁড়ালো, ভ্রু কুঁচকে বলল, আজকে থেকে তোমার কলেজ, যাবে না? অলকানন্দার নিরুত্তর। স্টিফেন বাঁকা হাসল। অলকানন্দার কাছে গিয়ে জড়িয়ে ধরল তার মসৃণ কোমল। সুগন্ধির তীব্র ঘ্রাণটা স্টিফেনের মাথা ধরিয়ে ফেলেছে। তার পুরুষ সত্তাটা বেসামাল হয়ে উঠেছে। স্টিফেন আরেকটু ঘনিষ্ঠ হলো, প্রায় ফিসফিস করে বলল, সানশাইন, তোমার এত কাছে আসতে কেন মন চায়? আমি জানি তুমি নারী নও সামান্য। হয়তো কোনো একদিনেই তুমি আমার প্রাণনাশের কারণ হবে। তবুও কেন তোমার প্রতি আমার ঝোঁক? তোমাকে না পেলে আমি জানতামই না কারো মৃত্যু এত প্রিয় হতে পারে। অলকানন্দা মুখ ঘুরিয়ে নিল, তাচ্ছিল্য করে বলল, সত্যি, হয়তো একদিন আপনার প্রাণ আমার হাতেই নিঃশেষ হবে। অলকানন্দা কথাটা বলতে দেরি, অথচ স্টিফেনের ছাড়তে দেরি নেই। সে নন্দাকে প্রায় ছুঁড়ে ফেলে কেমন অভিযোগ মাখা কণ্ঠে বলল, আমার মৃত্যু তোমার চিরস্থায়ী নির্বাসনের কারণ হবে সানশাইন, মিলিয়ে নিও। শহরের চঞ্চল আবহাওয়ায় সাহেবী গাড়িটা এসে থামল কলেজের সামনে। অলকানন্দার বুকে কেমন অস্বাভাবিক ওঠানামা, তা নিয়ে এসে নেমে দাঁড়ালো। স্টিফেন আসবে বলেও শেষ মুহূর্তে একটা কাজের জন্য আসতে পারেনি, তাই এই নতুন জীবনে তাকে একাই পা রাখতে হলো। অলকানন্দা গাড়ি থেকে নেমে কলেজে ঢুকতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। চারপাশে ছেলে মেয়েদের ছড়াছড়ি, দলে দলে তাদের কথা চলছে। কলেজের সামনে বিরাট গাড়ি দাঁড় করানো, ছেলে মেয়েদের মাঝে কেমন অস্থিতিশীল পরিস্থিতি। অলকানন্দা কাছে যেতে যেতে কানাঘুষি শুনল, এখন নাকি মিছিল বের হবে। দেশে ব্রিটিশদের যে রাজত্ব, তা থেকে পরিত্রাণ পেতেই দলে দলে শহরে মানুষ
লুকিয়ে লুকিয়ে মিছিল মিটিংয়ের আয়োজন করছে। অলকানন্দার বুক কাঁপল বোধহয়। ব্রিটিশদের বিতাড়িত করার জন্য এসব। তবে কি স্টিফেনও চলে যাবে?